ক্ষমা করবেন মহারাজ, আমি রানীমাকে বাঁচাতে পারিনি। রানীমা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এই যে নিন, আপনার কন্যা সন্তান হয়েছে। এরপর রাজা সে বাচ্চাটিকে কোলে তুলে নিল। এসব তুই কি বলছিস দাসী? রানী কিনা আমাদের একা রেখে এই পৃথিবী ছেড়ে চলে গেল। এখন এই বাচ্চাটিকে কে মানুষ করবে? আমি কখনোই ভাবতে পারিনি আজ এই সুখের দিনে আমি আমার রানীকে হারিয়ে ফেলবো। চিন্তা করবেন না মহারাজ, দেখাশোনা করার জন্য আমরা রাজ্যের সবাই তো আছি। আমরা সবাই রাজকুমারী দেখাশোনা করব, এ নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। অন্যদিকে মন্ত্রী এসে রাজাকে বলে, এভাবে আর কতদিন চলবে বলেন তো মহারাজ? রাজকুমারী ভালোভাবে দেখাশোনা করার জন্য দাসীরা আর কতই বা করবে। দাসীরা তো ভালোভাবে করতেই পারে না, তাদের সামর্থ্য অনুযায়ী তারা করে। রাজকুমারী দেখাশোনার জন্য আমি বলছি কি, আপনি আরেকটা বিয়ে করে ফেলুন। এতে করে রাজকুমারী দেখাশোনা করা হবে আর রাজকুমারী একটি নতুন মাও পেয়ে যাবে। কথাটা তুই মন্দ বলিসনি। আমাকেও রাজ্যের কাজে অনেক জায়গায় যেতে হয়। অনেক সময় আমি রাজকুমারীর ভালোভাবে দেখাশোনা করতে পারি না। আমার মনে হয় আমার এবার একটা বিয়ে করাই উচিত। অনেকদিন তো হয়ে গেছে রানী মারা গেছে, তবে এখন মনে হয় রাজকুমারীর জন্য আমাকে একটা বিয়ে করতেই হবে। মন্ত্রী, তুই এক কাজ কর, পাত্রে দেখা শুরু করে দে। আমি বিয়ে করার জন্য প্রস্তুত আছি। বলছিলাম কি মহারাজ, পাত্রী কেন দেখতে হবে বলেন তো? আমার একটি বোন আছে, দেখতেও সুন্দর। আপনি চাইলে আমার বোনকে বিয়ে করতে পারেন, তার এখনো বিয়ে হয়নি। আমার মনে হয় আমার বোনকে দেখলে আপনার পছন্দ হয়ে যাবে। তাহলে আর দেরি কেন? তুই এক কাজ কর, তোর বোনকে আমার রাজ্যে নিয়ে আয়। আমি তোর বোনকে দেখতে চাই, তারপর বিয়ের ব্যবস্থা করা যাবে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আমি কালকেই আমার বোনকে রাজ্যে নিয়ে আসবো। তারপর আপনি না হয় আমার বোনকে দেখে নিবেন, তারপরে আমরা বিয়ের ব্যবস্থা করব। সেদিন রাতের বেলা মন্ত্রী তার বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে তার বোনকে সব কথা জানিয়ে দিল। এসব কথা শুনে মন্ত্রীর বোন বলতে লাগলো, এসব তুমি কি করেছো? তুমি রাজাকে কেন এসব বলতে গেলে? আর আমার তো বিয়ে হয়েছিল, আমি রাজাকে বিয়ে করতে পারবো না। তুমি রাজাকে বলে দাও আমি রাজার সাথে এত বড় অন্যায় কাজ করতে পারবো না। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? রাজা তোর বিষয়ে কোনো কিছুই জানে না, যে তোর বিয়ে হয়েছিল নাকি হয়নি। আমি রাজাকে বলেছি যে তোর বিয়ে হয়নি। আর শোন, তুই যদি রাজাকে বিয়ে করিস তাহলে রানীর জায়গাটা তুই পাবি। তুই হবি সেই রাজ্যের রানী, বুঝতে পারলি? তুই এই বিয়ের জন্য রাজি হয়ে যা, আর কাল সকাল বেলায় আমরা রাজ্যে চলে যাব। রাজা তোকে দেখতে চেয়েছে। একথা বলে মন্ত্রী সেখান থেকে চলে যায়। আর পরদিন সকালবেলা মন্ত্রী তার বোনকে নিয়ে রাজ্যে ফিরে যায় আর রাজাকে দেখায়। রাজা মন্ত্রীর বোনকে দেখে ভীষণ পছন্দ করে আর বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপর রাজ্যে ধুমধাম করে রাজার আবার বিয়ে সম্পূর্ণ হয়। রানী, আমি কখনোই বিয়ে করতে চাইনি, তবে আমি আমার রাজকুমারের কথা ভেবে বিয়ে করেছি। আর আজকে থেকে আমার রাজকুমারের দায়িত্ব তোমার। তুমি আমার রাজকুমারী দেখে শুনে রাখবে। এই নাও, রাজকুমারীকে কোলে তুলে নাও। হ্যাঁ হ্যাঁ রাজা, তা তো অবশ্যই। আমি ওকে নিজের সন্তানের মতো করে লালন পালন করব, আর আমি হব ওর মা। এক মাকে হারিয়েছে তো কি হয়েছে, আরেক মা তো আছে। আপনি কোনো চিন্তা করবেন না রাজা, আজকে থেকে ওর সব দায়িত্ব আমার। রানীর মুখে এসব কথা শুনে রাজা খুশি হয়ে গেল আর এভাবেই দিন কাটাতে লাগলো। অন্যদিকে রাজকুমারীও ধীরে ধীরে বড় হতে লাগলো। রানী রাজকুমারীকে সহ্য করতে পারতো না। সামান্য কিছু হলেই রাজকুমারীকে বকা দিত, ঠিকভাবে রাজকুমারীর খেয়াল রাখতো না। একদিন রাজকুমারী নিচে বসে বসে খেলছিল, আর অন্যদিকে রানী রাজকুমারী খেয়াল না রেখে ঘুমিয়ে পড়ে। আর রাজকুমারী খেলতে খেলতে রাজ্যের বাহিরে ফুলের বাগানে চলে যায়। কিছুক্ষণ পর রাজা রানীর রুমে আসে।
এ কি রানী, রাজকুমারী কোথায়? রাজকুমারী তো তোমার সঙ্গে থাকার কথা ছিল, কিন্তু রাজকুমারীকে তো রুমে দেখতে পাচ্ছি না। আসলে রাজা, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই রাজকুমারীকে দেখতে পাইনি। চলুন, আমাদের রাজকুমারীকে খোঁজা দরকার। আমার রাজকুমারী দেখাশোনা করা বাদ দিয়ে তুমি কি না ঘুমাচ্ছিলে? ঘুমানোর জন্য কি আমি তোমাকে রাজপ্রাসাদে এনেছি নাকি? হ্যাঁ, আমার রাজকুমারী যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না, এই আমি বলে দিলাম। শান্ত হন রাজা, ঘাবড়ে যাবেন না, রাজকুমারীর কিছুই হবে না। চলুন বাহিরে গিয়ে দেখে আসি। এরপর রাজা আর রানী রুম থেকে বাহিরে বেরিয়ে পড়ে আর বাহিরে গিয়ে রাজকুমারীকে খুঁজতে থাকে। দাসী, প্রজা, মন্ত্রী সবাই রাজকুমারীকে খুঁজছিল। তখনই তারা দেখতে পায় রাজকুমারী বাগানে একটি গাছের নিচে একটি প্রজাপতির সঙ্গে খেলা করছে। রাজকুমারীকে কোলে তুলে নেয়। দেখেছো রানী, রাজকুমারী একা একা কতদূর চলে এসেছে। আজকের পর থেকে যেন এরকম ভুল আর কখনো না হয়। রাজকুমারী কোনো ক্ষতি হলে আমি তোমাকে কিন্তু ছাড়বো না। একথা বলে রাজা রাজকুমারীকে কোলে নিয়ে সেখান থেকে চলে গেল। তখন রানী মন্ত্রীকে বলে, এভাবে আর কতদিন চলবে? আমি কারো দেখাশোনা করতে পারবো না। আমি কি দাসী নাকি যে অন্যের বাচ্চাকে দেখাশোনা করব? তারা কেন আমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে? এভাবে আর কতদিন চলবে শুনি? তুই যদি কারো কথা শুনতে না চাস তাহলে আমার কথা শোন। রাজার কাছে 100 চাবির একটা গুচ্ছ আছে, যেখানে আছে 100টা চাবি। আর ওই 100 চাবির মধ্যে একটা চাবি আছে, সেটা হলো গুপ্ত ঘরের চাবি। যে গুপ্ত ঘরের ভেতরে আছে অনেক টাকা পয়সা, ধন দৌলত, যা রাজা সেখানে এত বছর ধরে জমিয়ে এসেছে। তুই যদি ওই চাবি পাস তাহলে তুই সেখানকার সবগুলো গুপ্তধন নিতে পারবি। আর হ্যাঁ, রাজা ওই চাবি কাউকেই দেয় না। কাউকে দেয় না তো কি হয়েছে? রাজা নিশ্চয়ই চাবির গুচ্ছটা আমাকেই দেবে। আমি হলাম রানী, আমার কথা আজ অবশ্যই শুনবে। এবার আমি আসি তাহলে। একথা বলে রানী সেখান থেকে চলে আসে। এভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। আর একদিন রাতের বেলা রানী রাজাকে বলে ওঠে, রাজা, আপনার সাথে একটা জরুরি বিষয় আলোচনা করার ছিল। হ্যাঁ হ্যাঁ রানী, বলো কি বলবে। আমি শুনেছিলাম আপনার কাছে 100 চাবির একটা গুচ্ছ আছে। সেই চাবিটা নাকি আপনি কাউকেই দেন না, আর সে চাবি অনেক মূল্যবান। আমি বলছিলাম কি, সে চাবি যদি আমাকে দিয়ে দিতেন আমি খুব যত্ন সহকারে রেখে দিতাম। আপনার তো শত্রুর অভাব নেই, যদি কেউ এসে আপনার সে চাবিটা নিয়ে যায়। না না, এটা কখনোই সম্ভব নয়। আমি আমার ওই চাবির গুচ্ছ কাউকেই দেই না। সে চাবি আমার কাছে আছে আর আমি তোমাকেও দিতে পারবো না। আমি হলাম এই রাজ্যের রানী, আর আপনি আমাকে সেই চাবির গুচ্ছটা দিতেই পারেন। আমি বললাম তো যে আমি ওই চাবি কাউকেই দিতে পারবো না। এই নিয়ে আমি আর তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। এ কথা শুনে রানী রাজাকে কিচ্ছু বলল না। আর রানী সেই রুমের ভেতরে সবকিছু খুঁজতে লাগলো যে চাবিটা রাজা কোথায় রেখেছে। এসব দেখে রাজা বলে ওঠে, এসব তুমি কি করছো রানী? তুমি কেন চাবিটা খুঁজছো? চাবি দিয়ে কি করবে তুমি? আমি তোমাকে চাবি দিতে চাইনি বলে তুমি চাবিটা খোঁজা শুরু করে দিলে। কারণ ওই চাবি আমার চাই, আর ওই চাবি আমাকে দিতেই হবে। এই কথা বলে রানী চাবিটা খুঁজতে লাগলো আর চাবিটা খুঁজে পেল। তখনই রাজা আর রানীর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে রানী ফল কাটা ছড়িয়ে এনে রাজার পেটে ঢুকে দেয় আর রাজা তৎক্ষণাৎ মরে যায়। হায় হায়, এ আমি কি করলাম? রাজাকে কিনা মেরে ফেললাম। এর কথা যদি রাজ্যের সবাই জানতে পারে তাহলে তো আমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবে। না না না, এ হতে পারে না। এবার কি করবো আমি? বোন, এ তুই কি কাজ করেছিস? রাজাকে কিনা মেরে ফেলেছিস। এবার কি হবে? আমিও কিছুই বুঝতে পারছি না। রাজার সাথে হাতাহাতি করাতে আমি এ কাজ করে ফেলেছি। আমাকে বাঁচা। রাজ্যের সবাই এ কথা জানতে পারলে যে আমাকে মেরে ফেলবে। এবার কি করব আমি? এক কাজ করি, আমার কাছে 100 চাবির গুচ্ছ আছে। রাজাকে নিয়ে সেই সিন্ধুকের ভেতরে যাই আর সেখানে রাজাকে আটকে রাখি। ওখানে তো কেউ যায় না, আর কেউ জানতেও পারবে না যে রাজাকে আমি মেরে ফেলেছি আর ওর ভেতরে আটকে রেখেছি। রাজপ্রাসাদে একটি গুপ্ত দরজা আছে। সেখানে একটা রুমের মধ্যে অনেক ধন সম্পদ থাকে আর সে দরজার চাবি ছিল 100টা।
100 চাবির মধ্যে একটা চাবি দিয়ে সে দরজাটা খুলতে হতো। আর তার ভেতরে অনেক টাকা পয়সা ধন দৌলত আছে। আর সেখানেই রানীরা রাজাকে নিয়ে যায়। এবারে চাবির গুচ্ছটা তোর কাছে নাক, আর আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। কেউ যদি রাজার কথা জিজ্ঞাসা করে তাহলে বলবি যে রাজা কাজের জন্য রাজ্যের বাহিরে চলে গেছে। তাহলে আর কেউ আমাদেরকে কিছুই বলতে পারবে না, আর কেউ কখনো জানতে পারবে না যে তুই রাজাকে মেরে ফেলেছিস। এরপর রানী আর মন্ত্রী সে ঘর থেকে বাইরে চলে এলো। আর রাজ্যের সবাইকে কথা জানিয়ে দিয়ে রাজা কাজের উদ্দেশ্যে পাশের রাজ্যে চলে গেছে। এভাবে দিন মাস বছর কেটে গেল, আর রাজকুমারীও দিন দিন বড় হতে লাগলো। এভাবে কেটে গেল 18টি বছর। এখন রাজকুমারী সবকিছুই বুঝতে পারে। তাই একদিন রাজকুমারী তার মাতাকে বলে, মাতা, আপনি বলেছিলেন পিতা কাজের উদ্দেশ্যে রাজ্যের বাইরে চলে গেছে, তবে এখনো আসছে না কেন? কাজ কি এখনো শেষ হয়নি? আপনি কেন খোঁজ খবর নিচ্ছেন না? খোঁজ খবর নিয়েছিলাম আমি, রাজা বলেছে আর কিছুদিন পরে চলে আসবে। রাজকুমারী, তুমি তোমার পিতাকে নিয়ে কোনো চিন্তা করো না, তোমার পিতার সময় হলে চলে আসবে। এ কথা বলে রানী সেখান থেকে চলে যায়। আর দাসী রাজকুমারীর কাছে এসে আগের ঘটে যাওয়া সব ঘটনা রাজকুমারীকে খুলে বলে। এসব কথা শুনে তো রাজকুমারী কান্নায় ভেঙে পড়ে। তখন রাজকুমারী দাসীকে বলে, তাহলে তুমি মাতাকে কেন ধরলে না? তুমি এতদিন কেন চুপ করেছিলে? রাজকুমারী, আমি ভীষণ গরিব, এখানে কাজ করে আমার সংসার চালাতে হয়। আমার দুটো সন্তান আছে, তাদের দেখাশোনার দায়িত্ব যে আমাকেই নিতে হয়। আমি যদি সেদিন এই কথা সবাইকে জানিয়ে দিতাম তাহলে আমাকে রাজ্য থেকে বের করে দিত। তখন আমি কি করতাম রাজকুমারী? সন্তানকে নিয়ে যে আমাকে পথে পথে ঘুরতে হতো, যার কারণে এই সত্যটা আমাকে আজ পর্যন্ত লুকিয়ে রাখতে হয়েছে। তবে আপনি এখন বড় হয়েছেন, তাই আপনাকে সব সত্যি কথাটা আমি জানিয়ে দিলাম। আপনি আমার কথা কাউকে বলবেন না যে আমি আপনাকে এসব কথা বলেছি। তুমি কোনো চিন্তা করো না দাসী, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। এবার আমি আমার পিতার মৃত্যুর প্রতিশোধ নেব, এরপর দেখব মাতা কি করতে পারে। রাজকুমারী তার মাতাকে 100 চাবির কথা বলে, কিন্তু রাজকুমারীর মাতা তাকে চাবি দিতে অস্বীকার করে। আর সেখান থেকে রানী চলে যায়। রাজকুমারীও হাল ছেড়ে দেওয়ার মতো নয়। সে রুমে থাকা সব জিনিসপত্র এলোমেলো করে ফেলে আর চাবিটিকে খুঁজতে থাকে। আর অবশেষে রাজকুমারী 100 চাবির কক্ষটি খুঁজে পেয়ে যায়। আর দাসীর সাহায্যে সে গুপ্ত ঘরের দরজার সামনে চলে যায় আর দরজাটা খুলে ফেলে। আর দরজাটা খোলার পর দেখতে পায় সেই রুমের ভেতরে অনেক সোনা দানা যা চকচক করছিল। আর তার পাশে একটি কঙ্কাল শুয়ে আছে। কঙ্কালকে দেখে রাজকুমারী কেঁদে ওঠে। এটাই তো আমার পিতা, এটাই আমার পিতাকে কিনে এভাবে একটি বন্ধ ঘরে রেখে দিয়েছিল, আর আমার পিতাকে ছুরি দিয়ে মেরে ফেলা হয়েছিল। আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে না। এ কথা বলে রাজকুমারী তার পিতার কঙ্কালকে নিয়ে সেই রুম থেকে বাইরে চলে আসে আর তার পিতার শেষ সৎকার করার জন্য সব ব্যবস্থা করে ফেলে। এসব কিছু দেখে রানী মন্দিরের কাছে চলে যায়। এবার কি হবে? রাজকুমারী সবটাই জানতে পেরে গেছে। এবার যদি রাজকুমারী আমাদের রাজ্য থেকে বের করে দেয় তখন কি হবে? আরে এইসব নিয়ে চিন্তা করিস না তো, এসব কিছু হবে না। ওই রাজকুমারী আমাদের কিছুই করতে পারবে না। রাজকুমারী সবকিছুই করতে পারে মন্ত্রী মশাই। যে রাজকুমারী পিতাকে আপনারা হত্যা করে ওই রুমের ভিতরে আটকে রেখেছিলেন, সেই রাজকুমারী আপনাদের কখনই ছাড়বে না। আপনারা দুজন মিলে এই কাজ করেছে, তাই আপনারা এই রাজ্য থেকে বের হয়ে যাবেন, নয়তো এরপর আমি কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করে দেব। এসব তুমি কি বলছো রাজকুমারী? আমি তোমার মাতা, আর কেউ মাতার সাথে এভাবে কথা বলতে পারে না। তুমি আমাকে রাজপ্রাসাদ থেকে বের করে দেবে কোন সাহসে? আমি হলাম এই রাজ্যের রানী। আপনি এ রাজ্যের যেই হন না কেন, এ রাজ্যের সব দায়িত্ব এখন আমার উপর। আমি হলাম এখানকার একমাত্র রাজকুমারী, আর তাই সবকিছুর দায়িত্ব আমার। আর যারা অন্যায় কাজ করবে তাদের আমি কখনোই ছেড়ে দেব না। তাই আপনারা এই রাজ্য থেকে চলে যান, নয়তো আমি কঠোর শাস্তির ব্যবস্থা করব। রাজকুমারীর মুখে এসব কথা শুনে মন্ত্রী ও রানী ভয় পেয়ে গেল, আর তারা শাস্তির ভয়ে রাজ্য থেকে বেরিয়ে পড়ে। এরপর থেকে রাজকুমারী সে 100 চাবি কক্ষটি নিজের কাছে যত্ন সহকারে রেখে দিল। রাজ্যটির ভালোভাবে দেখাশোনা করতে লাগলো, আর এভাবে রাজকুমারীর দিন ভালোভাবে কাটতে লাগলো। হ্যালো
হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।